আমি তার কাছে বড় হয়েছি, কিন্তু সেই সুখও আমার কপালে বেশি দিন টিকলো না। 6 বছর বয়সে দাদিও আমাকে একা করে দিয়ে চলে গেল। আর সেই দিন থেকেই শুরু হলো আমার এই দুর্বিষহ জীবন। শুনেছি মা মারা যাওয়ার পর 3 মাস পর দাদি আমার কথা ভেবে বাবাকে আবার বিয়ে করান। কিন্তু দাদি কি আর জানতো, যার ভালোর জন্য এটা করছে সবচেয়ে বেশি কষ্ট সেই পাবে। দাদি যতদিন বেঁচে ছিল ততদিন সবটা ঠিক ছিল। ছোট মামায় আদর স্নেহ করতো, আমিও তাকে নিজের মায়ের মতোই ভালোবাসতাম, কারণ আমার জন্মের পর তাকে মায়ের রূপে দেখেছিলাম আমি। বাবা আমাকে দেখতে না পারলেও কখনো বকা দিত না, শুধু আমাকে তার সামনে যেতে মানা করতো। যদিও বাবা ব্যবসার কাজে বেশিরভাগ দিন বাইরেই থাকতো, তাই আমারও তেমন একটা সমস্যা হতো না। কিন্তু যেই দিন থেকে দাদি মারা যায় সেই দিন থেকে ছোট মায়ের ব্যবহারেও পরিবর্তন শুরু হয়। আমাকে আর আগের মতো ভালোবাসতো না, আদর করতো না, বরং আমি কাছে গেলে ধমকানো আর মারা শুরু করতো। ধীরে ধীরে আমাকে দিয়ে বাড়ির সব কাজ করানো শুরু করলো। আমি অনেক কান্না করতাম, কিন্তু কিছু বলতে পারতাম না, বললেই ছোট মা মারতো। বাবার কাছেও বলার উপায় ছিল না, কারণ বাবা তো আমাকে এমনিতেই দেখতে পারতো না। তার উপর ছোট মামায় হুমকি দিত, বাবাকে যদি কিছু বলি তাহলে আমাকে আরো মারবে। আমিও ভয় কিছু বলতাম না। বাবা মাকে তার বাবার বাড়ি থেকে নিয়ে পালিয়ে বিয়ে করেছিল, তাই নানা আর মামার সাথে সম্পর্ক সব ছিন্ন করেন তারা। এ কারণে নানা বাড়িরও কোনো আশা ছিল না। এভাবেই দিন যেতে থাকে। প্রথম প্রথম না খুব কষ্ট হতো আমার, একা একাই কান্না করতাম আমি। ধীরে ধীরে এইসব অভ্যাসে পরিণত হয়ে যায়, আর আমি বুঝেও যাই এটা আমার জীবন, এভাবেই আমাকে বাঁচতে হবে। হঠাৎ পায়ে ঠান্ডা কিছু অনুভব হওয়ায় নূর ভাবনা ছেদ পড়ে। নিচে চেয়ে দেখে রবি পায়ে বরফ ঘষছে। নূর নিচু হয়ে রবিকে বলল। কি করছিস ভাই? রবি বরফ ঘষতে ঘষতে বলল, সেটা তুমি কখনোই করবে না। নিজের খেয়াল তো তোমার কখনোই হয় না। এখন কত লাল হয়ে গেছে, নিশ্চয় জ্বালা করছে। সেদিকে তো তোমার খেয়ালই নাই। তুমি আছো কাজ নিয়ে পড়ে। রবির কথা শুনে নূরের চোখের কোণে না চাইতেও পানি চলে এলো। এই একটি ব্যক্তি আছে যে ওকে এই পরিবারের সদস্য মনে করে, আর সবার জন্য নূর একজন কাজের লোকের চেয়ে বেশি কিছু না, হয়তো তার চেয়েও অধম। নূর মাথাটা একটু অন্যদিকে ঘুরিয়ে চোখের পানি মুছে নিয়ে রবিকে বলল, আরে এটা কিছুই না, সামান্য ব্যাপার, এমনিতেই ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না। দেখি ওর তো এখন তো স্কুল আছে, তো যা রেডি হয়ে নে, আমি তোর জন্য চকলেট মিল্ক শেক বানাচ্ছি ওকে। তোমারও তো আজকে ভার্সিটির প্রথম দিন, তুমি যাবে না? নূর মাথা নাড়িয়ে বুঝালো সে যাবে। রবি খুশি হয়ে বলল, কথা ইয়ে, আপু আজকে তোমার অনেক মজা হবে তাই না? নতুন ভার্সিটিতে যাবা? ঠিক আছে, আমি এখনই রেডি হয়ে আসছি। আমি আর তুমি একসাথে বের হব। কথাগুলো বলতে বলতে রবি চলে গেল। নূর একটা দীর্ঘশ্বাস ছেড়ে চায়ের পাতিল থেকে কাপে চা ঢেলে রান্নাঘর থেকে বের হলো। রিপার রুমে এসে চায়ের কাপটা বেডের পাশে ছোট টেবিলটায় রাখলো। রুমে কোনো কিছু শব্দ পেয়ে রিপা তার ফেস প্যাক লাগানো মুখে চোখের উপর থেকে শশার স্লাইস সরিয়ে দেখলো নূরের চায়ের কাপ রাখছে। মুখে বিরক্তির ছাপ নিয়ে রিপা নূরকে বলল, নূর এই তোকে না কতবার বলেছি সকাল সকাল তোর এই অপয়া চেহারা আমাকে দেখাবি না। আমি ঘুম থেকে ওঠার আগেই চা রেখে যাবি। মাথা নিচু করে বলল, সরি আপু, আমি আগেই চা দিয়ে যেতাম। আসলে চাটা আনার সময় আমার হাত থেকে পড়ে গেছে, তাই আবার নতুন করে বানিয়ে আনতে সময় লেগে গেল। আর কখনো হবে না এমন। ঠিক আছে যা এখন। সকাল সকাল তোর চেহারা দেখলাম, না জানি দিনটা কেমন যাবে। নূর আর কিছু না বলে চলে গেল ওখান থেকে। রিপা রুবিনা বেগমের আগের ঘরের সন্তান। বিয়ের পরে রুবিনা বেগমের সাথে সেও এই বাড়িতেই থাকে, এবং সেও রুবিনা বেগমের মতো নূরকে অপমান করার কোনো চান্সই মিস করে না। সব কাজ শেষ করে নূর নিজের রুমে আসে রেডি হতে। আজ তার জীবনে একটা বিশেষ দিন। আজ নূরের ভার্সিটির প্রথম দিন। এত কিছুর পরেও নূর কখনো তার পড়ালেখা বাদ দেয়নি। অবশ্য এই জন্য ওকে অনেক কষ্ট আর নির্যাতন সহ্য করতে হয়েছে। নূর যাতে পড়ালেখা না করতে পারে সেজন্য রুবিনা বেগম কম চেষ্টা করেনি, এবং এখনো করেন।
সারাদিন কাজ করাতো যাতে পড়তে না পারে। নূর সারাদিন কাজ করে রাতে যেটুকু সময় পেত ওই সময়